আচ্ছা, গত ক্লাসে আমরা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশনস ইন স্টেট স্পেস এটার দুইটা মডেল পড়ছিলাম। একটা হচ্ছে ফেজ ভেরিয়েবল মডেল আর আরেকটা ছিল ক্যাসকেড ফরম্যাট। গত ক্লাসে আমরা এই ক্যাসকেড ফরম্যাটটা পড়ছিলাম, আর হচ্ছে ফেজ ভেরিয়েবল ফর্ম যেটা আমরা আগে পড়ে আসছি ওইটার জন্য স্টেট স্পেস মডেলের রিপ্রেজেন্টেশন পড়ছিলাম সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে। আজকে আমরা দেখবো প্যারালাল ফর্ম রিপ্রেজেন্টেশন। সেটা হচ্ছে এরকম, যদি আমাদের কোনো একটা ট্রান্সফার ফাংশন থাকে তাহলে প্যারালাল ফর্মে ক্যাসকেড ফর্মে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করছিলাম, এই ব্লকটাকে কয়েকটা ক্যাসকেডেড ব্লকে আমরা ভাগ করছিলাম। এখন প্যারালাল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রান্সফার ফাংশনটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে কয়েকটা সামেশন আকারে ডিভাইড করব। তাহলে এইটাকে আমরা প্রথমে পার্শিয়াল ফ্র্যাকশন করে দিব। পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা এই ট্রান্সফার ফাংশন থেকে পাচ্ছি 12/s+2 মাইনাস 24/s+3 প্লাস 12/s+4। সো এইটা হচ্ছে ট্রান্সফার ফাংশনটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে আমরা এখন লিখতে পারবো cs ইকুয়ালস টু rs ইন্টু 12/s+2 মাইনাস rs ইন্টু 24/s+3 প্লাস rs ইন্টু 12/s+4। তাহলে এখন যদি আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করি, আমরা গত ক্লাসে দেখছিলাম যে 1/s+a এরকম যদি কোনো একটা আমাদের ব্লক থাকে। হ্যালো হ্যালো নেটে মনে হয় প্রবলেম হচ্ছে। সো প্যারালাল ফর্ম রিপ্রেজেন্টেশন বলছিলাম যে যদি এরকম কোনো ব্লক থাকে, যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম যে এরকম যদি কোনো ব্লক থাকে 1/s+a, তাহলে ওইটাকে আমরা এইভাবে সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি, যে জায়গায় ফিডব্যাকটা হবে -ai, মানে এই জায়গায় যে টার্মটা থাকবে ওইটা ফিডব্যাক আকারে আসবে। তো প্যারালালের ক্ষেত্রে, প্যারালাল সিস্টেমের ক্ষেত্রে সেম, আমরা s+2 এই টার্মটাকে এরকম একটা ফিডব্যাক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সিমিলারলি 1/s+3 এটাকে এই জায়গায় -3 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর এই জায়গায় 1/s+4 এটাকে এরকম সিমিলারলি -4 দিয়ে এই জায়গায় রিপ্রেজেন্ট করতে পারি। তারপর এই জায়গার মধ্যে আমাদের কি আসতেছে, দেখো এই ব্লকে প্রথমটাতে আসতেছে 12rs ইন্টু 1/s+2। 1/s+2 এইটার জন্য আমরা এই পার্টটুকু পাচ্ছি 1/s+2, এইটার জন্য পাচ্ছি আমরা এই পার্টটুকু। আর 12rs এইটার জন্য কি rs থেকে আমরা এই 12 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়ে আসতেছি। তাহলে প্রথম ব্রাঞ্চে আমরা এই এই পার্টটুকু পাচ্ছি। সিমিলারলি সেকেন্ড ব্রাঞ্চে -24rs, সো সেকেন্ড ব্রাঞ্চে এই পার্টটুকু পাচ্ছি। তারপর +12rs, আবার থার্ড এইটা পাচ্ছি। সো লাস্টে cs এটা সমান হবে কি ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ, থার্ড ব্রাঞ্চ সবগুলার সামেশন। সো এটা হচ্ছে প্যারালাল ফর্ম রিপ্রেজেন্টেশন। এভাবে আমরা যে কোনো ট্রান্সফার ফাংশনকে প্যারালাল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে আমরা দেখাইলাম। এখন যদি আমরা এটা স্টেট স্পেস ম্যাট্রিক্স গুলা বের করতে চাই তাহলে কি করব, সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে আমরা যদি স্টেট ভেরিয়েবলের ইকুয়েশন গুলা লিখি, তাহলে এইটা যদি আমাদের x1 x2 x3 তিনটা স্টেট ভেরিয়েবল নেই, তাহলে x1 ডট, এইটা যদি x1 হয় এই পজিশনটা হবে কি x1 ডট। তাহলে আমরা লিখতে পারবো x1 ডট সমান, যে এইটা হচ্ছে তাহলে আমাদের x1 ডট, তাহলে x1 ডট সমান আমরা পাচ্ছি এই জায়গায় -2x1 প্লাস 12r। সিমিলারলি এইটা পাইলাম, তাহলে x2 ডট এটা সমান কি, x2 ডট হচ্ছে এইটা, এটা সমান পাচ্ছি -3x2 মাইনাস 24r। সো এইটা পাচ্ছি। থার্ড ইকুয়েশন x3 ডট এটা সমান হচ্ছে -4x3 প্লাস 12r। তাহলে আমরা তিনটা ইকুয়েশন পাচ্ছি। আর আউটপুট সমান কি হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3, তিনটাই আমার আউটপুটে আসতেছে। তাহলে সিটি সমান আমরা লিখতে পারবো x1 প্লাস x2 প্লাস x3।
তো এই জায়গা থেকে এখন যদি আমরা ইকুয়েশন ম্যাট্রিক্সটা লিখি তাহলে x ডট মানে x1 x2 x3 ডট এটাকে আমরা লিখতে পারবো এই পাশে যদি x1 x2 x3 হয় এইভাবে একটা ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারবো। জাস্ট প্রথমটাতে আসবে -2x1 +12r, সেকেন্ডটাতে -3x2 -24r, থার্ডটাতে -4x3 +12r। তো এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। সিমিলারলি যদি আউটপুটের ইকুয়েশন লিখতে চাই তাহলে আরেকটা ইকুয়েশন এরকম y দিয়ে এখানে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে আমরা ইকুয়েশনটা লিখতে পারবো, যেমন এই জায়গায় 1 1 1 হবে আর এই পাশে থাকবে x1 x2 x3 এরকম। তাহলে আমরা x1 x2 x3 পাবো আউটপুটে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সে আমরা প্যারালাল ফর্মকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারবো, আবার ম্যাট্রিক্স দিয়েও রিপ্রেজেন্ট করতে পারবো। এখন আমরা আরেকটা ফর্ম রিপ্রেজেন্টেশন দেখবো, সেটা হচ্ছে কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্ম। তো কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে জাস্ট আরেকটা টাইপের রিপ্রেজেন্টেশন। তাহলে এটা করার জন্য প্রথমে সাপোজ এটা আমাদের ট্রান্সফার ফাংশন gs ইকুয়ালস টু s স্কয়ার প্লাস 7s প্লাস 2 ডিভাইডেড বাই s কিউব প্লাস 9s স্কয়ার প্লাস 26s প্লাস 24। এখন যে কোনো একটা ট্রান্সফার ফাংশন থাকলে ওইটাকে আমরা সরাসরি স্টেট স্পেস ম্যাট্রিক্সে ফেজ ভেরিয়েবল ফর্ম মানে চ্যাপ্টার 3 তে আমরা যেটা শিখছিলাম ওইটাতে সরাসরি লেখার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক শিখছিলাম, ওইটা কি মনে আছে? আচ্ছা আমি কাউকে জিজ্ঞেস করি। আজম জামান, জি স্যার। মনে আছে? জি স্যার মনে আছে। বলো তো কি বলছিলাম আমরা? প্রথম দুইটা স্যার জিরো হবে, এটা তো মানে মানে এই জিরো দুইটা হবে। জিরো, জি স্যার। আর বাকি যে চারটা ডানে দিকে, এই চারটা। জি স্যার, এটা কোনভাবে এটা ওয়ান থাকবে। আর নিচের যে পাঁচটা এটা স্যার ডিনোমিনেটরের মানে উল্টা দিক থেকে এটা মাইনাস দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তো এটার জন্য আমরা বলছিলাম আমাদের আগে অর্ডারটা দেখতে হবে যে ম্যাট্রিক্সের অর্ডার কত হবে। যেমন এই জায়গায় হচ্ছে এটা থার্ড অর্ডার হবে হাইয়েস্ট। তো আমরা একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স নিব যেটার ফার্স্ট র প্রথম রতে, যেমন এটা থার্ড অর্ডার না হয় যদি ফোর্থ অর্ডার হইতো তাহলে প্রথম রতে সবগুলো এলিমেন্ট জিরো হবে শুধুমাত্র লাস্টের এলিমেন্ট ছাড়া। তো প্রথম রতে, সরি প্রথম র বলতেছি, প্রথম কলামে লাস্টের এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্ট জিরো হবে। আর বাদ বাকি সব কলামে আমরা লাস্টের র ছাড়া একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবো। যেমন এটা হচ্ছে এটা 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। সিমিলারলি এটা অর্ডার যদি আরো বেশি হইতো তাহলে আমরা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতাম। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের জাস্ট প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্ট গুলা হচ্ছে 1 আর বাকি সব এলিমেন্ট হচ্ছে 0, ওইটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এই জায়গায় আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আর একদম লাস্ট রটা হবে এই ডিনোমিনেটরের যে পলিনোমিয়ালটা আছে ওই পলিনোমিয়ালের কোএফিসিয়েন্ট গুলা সাইন চেঞ্জ হয়ে রিভার্স অর্ডারে আসবে, সাইন চেঞ্জ হয়ে রিভার্স অর্ডারে আসবে। সো এখানে আছে +24, এটাকে আমরা এই জায়গায় লিখবো -24, এই জায়গায় +26, এখানে আসবে -26, এই জায়গায় +9, এই জায়গায় আসবে -9, তারপর x1 x2 x3 0 0 1 আর। তো এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে উপরে যে পার্টটুকু আছে ওইটার কোএফিসিয়েন্ট গুলো আসবে, সাইন চেঞ্জ হবে না, জাস্ট অর্ডারটা রিভার্স হবে। সো 2 7 1। এই জায়গায় যদি কোনো পলিনোমিয়াল না থাকে তাহলে এই জায়গার মধ্যে শুধুমাত্র 1 0 0 এরকম আসবে আর কি। তাহলে এইটা হচ্ছে আমরা সরাসরি কিভাবে ট্রান্সফার ফাংশন থেকে ফেজ ভেরিয়েবল ফর্ম, এই ফর্মটা হচ্ছে ফেজ ভেরিয়েবল ফর্ম, মানে এইভাবে যেই মডেলটা আমরা শিখছিলাম এটা হচ্ছে ফেজ ভেরিয়েবল ফর্ম। তো এইভাবে আমরা ফেজ ভেরিয়েবল ফর্মটা পাবো।
এখন ফেজ ভেরিয়েবল ফর্ম থেকে কিভাবে আমরা কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্মে যাইতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এখন যদি আমরা কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্মে যাইতে চাই, তাহলে যেটা করব, জাস্ট এই পার্টগুলোকে আমরা রিভার্স করে দিব। স্টেট ভেরিয়েবলের অর্ডারটাকে আমরা চেঞ্জ করে দিব। যে ফেজ ভেরিয়েবল ফর্মে ম্যাট্রিক্সটা লিখার পরে আমরা কি করব, জাস্ট এই x1 x2 x3 এই অর্ডারে ছিল আগে, আমরা বাকি ম্যাট্রিক্সগুলো ঠিক রেখে জাস্ট এই স্টেট ভেরিয়েবলের ম্যাট্রিক্সগুলোর অর্ডার চেঞ্জ করে দিব। এই যে আগে ছিল x1 x2 x3, এখন আমরা লিখতেছি কি x3 x2 x1, সবগুলা জায়গায় x3 x2 x1। সো আমরা জাস্ট ফেজ ভেরিয়েবলকে রিভার্স অর্ডারে যদি নাম্বারিং করি, মানে আগে আমরা প্রথমে ফেজ ভেরিয়েবল ফর্মে রিপ্রেজেন্ট করলাম, তারপর এগুলাকে রিভার্স অর্ডারে আমরা অ্যারেঞ্জ করব। রিভার্স অর্ডারে যদি নাম্বারিং করি, এই যে জাস্ট স্টেট ভেরিয়েবল গুলাকে, ম্যাট্রিক্সটা কিন্তু আগেরটাই আছে, তিনটা ম্যাট্রিক্সই আগের তিনটাই আছে, জাস্ট এই স্টেট ভেরিয়েবলটাকে আমরা রিভার্স অর্ডারে অ্যারেঞ্জ করলাম। তারপরে যেটা করব, আমরা রিভার্স অর্ডারে অ্যারেঞ্জ করার পরে এখন আবার এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব। মানে স্টেট ভেরিয়েবল গুলাকে রিভার্স অর্ডারে নিলাম, এখন আমরা সব ম্যাট্রিক্সটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে যে ফর্মটা পাবো, এই যে রিঅ্যারেঞ্জ করার পর, রিঅ্যারেঞ্জ করা হচ্ছে মানে আমরা এখন এই ম্যাট্রিক্স গুলাকেও এইটার সাথে সাথে এমন ভাবে চেঞ্জ করবো যাতে x1 x2 x3 ফর্মে এইটা থেকে আমরা লিখতে পারি। যেমন এই জায়গায় যদি আমরা x1 টা বের করতে চাই, তাহলে x1 সমান কি হবে, x1 ডট, যে এইটা থেকে যদি আমরা বের করি, যে এটা হচ্ছে আমরা রিভার্স অর্ডারে লিখলাম স্টেট ভেরিয়েবল গুলা। এখন এইটাকে যখন আমরা রিঅ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে এখন যদি আমি x1 ডট এর ইকুয়েশন লিখি, তাহলে x1 ডট সমান আমরা লিখতে পারবো কি -24x3 -26x2 -9x1 প্লাস r। সো এটা হচ্ছে আমাদের x1 ডটের ইকুয়েশন। এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে আরেকটা নতুন ম্যাট্রিক্সে লিখি, যে এটার ফার্স্টে যদি এটাকে লিখি, তাহলে x1 ডট সমান আমরা সিমিলারলি লিখতে পারবো x1 ডট এটা সমান -9x1 -26x2 -24x3 প্লাস r। এইভাবে আমরা কি করব, জাস্ট সবগুলাকে রিঅ্যারেঞ্জ করব। সিমিলারলি যদি আমরা x2 ডট এটা সমান লিখতে চাই, তাহলে কি পাবো, 0x3 0x2 আর 1x1, শুধু x1 আসবে আর বাদ বাকিগুলা সব 0। তাহলে x2 ডট যদি অ্যারেঞ্জ করি, x2 ডটের মধ্যে শুধুমাত্র x1 আসবে, সো ফার্স্ট এলিমেন্টটাতে এটার সাথে শুধু x1 আসবে আর বাদ বাকি সব 0। সিমিলারলি x3 ডট, এভাবে আমরা টোটাল ম্যাট্রিক্সটাকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করে লেখার পরে এই যে রিপ্রেজেন্টেশনটা পাচ্ছি, এটাকে বলা হয় কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্ম রিপ্রেজেন্টেশন। তাহলে এটার জন্য আমাদের দুইটা স্টেপ, সরি তিনটা স্টেপ যদি বলি আমরা। ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রান্সফার ফাংশন থেকে আমরা ফেজ ভেরিয়েবল ফর্মে এটাকে লিখে ফেলবো, যেটা আমরা আগে শিখে আসছি। তারপরে স্টেট ভেরিয়েবলের অর্ডারটাকে রিভার্স অর্ডারে লিখবো, এই যে রিভার্স অর্ডারে লিখলাম। তারপর হচ্ছে আমরা ম্যাট্রিক্স গুলাকেও এইটার সাথে সাথে চেঞ্জ করে টোটাল ইকুয়েশন দুইটাকেই রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করার পরে যে ফর্মটা পাবো ওইটাই হবে আমাদের কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্ম রিপ্রেজেন্টেশন। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন। সিমিলারলি আমরা যদি এখন সিগন্যাল ফ্লো গ্রাফে দেখি, তাহলে যে সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে যদি বলি আমরা, তো এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন, আর এটা হচ্ছে ফেজ ভেরিয়েবল ফর্ম। আমরা এটা লেখা শিখছি ডিরেক্টলি। তো ফেজ ভেরিয়েবল ফর্ম থেকে আমরা এটার সিগন্যাল ফ্লো গ্রাফটা ড্র করতে পারবো। যে ফেজ ভেরিয়েবল ফর্মে সিগন্যাল ফ্লো গ্রাফ, এটা আমরা আগে ড্র করা শিখে আসছি, যে এইটার প্রথম যেটাতে ছিল। তো এটার জন্য আমরা কি করবো, x1 x2 x3, এই যে x1 x2 x3 তিনটা স্টেট ভেরিয়েবল নিব আমরা। তারপর হচ্ছে এই ইকুয়েশন গুলোকে জাস্ট সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করবো। যেমন x1 ডট হবে কি x2, শুধুমাত্র x2 তে থাকবে। তাহলে x1 ডট এটা হচ্ছে আমাদের x1s। তো x1s এর 1/s আগে যেটা, এটাই হচ্ছে x1 ডট। তো x1 ডটটা হচ্ছে কি x2, শুধুমাত্র x2। সিমিলারলি x2 ডট এটা হবে শুধুমাত্র x3। তো x2 ডট হবে এই যে এইটা, x2 ডট হচ্ছে আমাদের x3। তারপর হচ্ছে x3 ডট, এই যে x3 ডট এইটাতে আসবে কি -24x1 -26x2 -9x3। সো x3 ডটে আসবে আমাদের -24x1
minus 26x2 minus 9x3 plus r, তারপর আউটপুটে সিমিলারলি 2x1 7x2 প্লাস x3, যে 2x1 7x2 প্লাস x3। এইভাবে আমরা এটাকে প্রথমে ফেজ ভেরিয়েবলের সিগন্যাল ফ্লো গ্রাফটা ড্র করতে পারবো। সো সিগন্যাল ফ্লো গ্রাফ ফেজ ভেরিয়েবল ফর্মের সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করার জন্য আমরা চাইলে ম্যাট্রিক্স ফর্মে না লিখে ডিরেক্টলি ট্রান্সফার ফাংশন থেকে এটা করতে পারি শর্টকাট ওয়েতে। তো ফেজ ভেরিয়েবল ফর্মের সিগন্যাল ফ্লো গ্রাফটা ড্র করার পরে এখন আমরা কি করব, কন্ট্রোলার ক্যানোনিকালে যাওয়ার জন্য জাস্ট এই যে x1 x2 x3 এই যে অর্ডারটা আছে এই অর্ডারটাকে জাস্ট চেঞ্জ করে দিব। যা আগে আমাদের এইটা ছিল x1, এটা ছিল x2, এটা ছিল x3, সো আমরা অর্ডারটা বলতে পারি ছিল এই দিকে। এখন আমরা কি করব, জাস্ট অর্ডারটাকে চেঞ্জ করে এই দিকে লিখব, তাহলে কন্ট্রোলার ক্যানোনিকাল ফর্মটা আমরা পেয়ে যাব, বাদ বাকি সবকিছু সেম থাকবে। সো এটাই হচ্ছে কন্ট্রোলার ক্যানোনিকাল ফর্ম। এই যে আমরা এখন x1 x2 x3 রিভার্স অর্ডারে অ্যারেঞ্জ করছি। তো এইটাই হচ্ছে কন্ট্রোলার ক্যানোনিকাল ফর্মের সিগন্যাল ফ্লো গ্রাফ। এখন আমরা আরেকটা ফর্ম দেখব, তাহলে চারটা ফর্ম আমরা অলরেডি দেখলাম। একটা হচ্ছে ফেজ ভেরিয়েবল ফর্ম, একটা হচ্ছে ক্যাসকেড ফর্ম, আরেকটা হচ্ছে প্যারালাল ফর্ম, আরেকটা হচ্ছে কন্ট্রোলার ক্যানোনিকাল। এখন ফোর্থ কেস যেটা সেটা হচ্ছে অবজারভার ক্যানোনিকাল ফর্ম। এটা হচ্ছে আরেকটা অল্টারনেটিভ ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। সো এইটাতে কি করা হয়, এটাতে হচ্ছে আমরা যে আমাদের যে ট্রান্সফার ফাংশনের পলিনোমিয়াল আছে, পলিনোমিয়াল গুলোর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অর্ডারের যেটা আছে, যেমন s3 হচ্ছে আমাদের সবচেয়ে হাইয়েস্ট অর্ডার, এটা দিয়ে আমরা উপরে নিচে দুইটাতেই ডিভাইড করব। ডিভাইড করলে আমরা তাহলে ইকুয়েশনটা পাচ্ছি এরকম। আমরা এটাতে কি করলাম, s কিউব এইটা দিয়ে সবগুলাকে ডিভাইড করে দিলাম, সবগুলা টার্মকে, তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্টেশনটা পাচ্ছি। তো এটা থেকে আমরা এইভাবে লিখতে পারবো ক্রস মাল্টিপ্লাই করে, যে 1/s প্লাস 7/s স্কয়ার প্লাস 2/s কিউব ইনটু rs, যে এইটা ইকুয়ালস টু 1 প্লাস 9/s প্লাস 26/s স্কয়ার প্লাস 24/s কিউব ইনটু cs। তাহলে এই ইকুয়েশনটা পাচ্ছি আমরা। এখন এই ইকুয়েশন থেকে আমরা যদি যে লাইক পাওয়ারস অফ ইন্টিগ্রেশন এগুলাকে যদি আমরা কম্বাইন করি, লাইক পাওয়ারস অফ ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1/s, এটা একটা ইন্টিগ্রেশন মিন করে, 1/s স্কয়ার থাকলে দুইটা ইন্টিগ্রেশন মিন করে, 1/s কিউব থাকলে তিনটা ইন্টিগ্রেশন মিন করে। সো আমরা 1/s যতগুলা টার্মে আছে ওইগুলাকে একসাথে করব, সিমিলারলি দুইটা ইন্টিগ্রেশনে যে টার্মগুলো আছে ওইগুলাকে একসাথে করব, তারপর তিনটা ইন্টিগ্রেশনের যে টার্মগুলো আছে ওইগুলাকে একসাথে করব। তাহলে একটা ইন্টিগ্রেশনের টার্ম হচ্ছে আমাদের এই যে 1/s আর 9/s এই দুইটা, তাহলে 1/s rs মাইনাস 9/s cs। সো এই জায়গা থেকে যদি আমরা 1/s কমন নেই তাহলে এই জায়গায় পাবো ফার্স্ট টার্মটা পাচ্ছি এই যে 1/s ইনটু rs মাইনাস 9cs। সিমিলারলি 1/s স্কয়ার যদি কমন নেই তাহলে পাবো কি 7rs মাইনাস 26cs। তাহলে এই যে এই টার্মটা পাচ্ছি 1/s স্কয়ার 7rs মাইনাস 26cs। তো থার্ড টার্মটা যদি নেই 1/s কিউব তাহলে পাবো 2rs মাইনাস 24cs, এই টার্মটা পাচ্ছি। আর লাস্টে 1 ইনটু cs, এই টার্মটা শুধুমাত্র আমাদের বাকি থাকবে এই পাশে, তাহলে শুধু cs পাচ্ছি। তাহলে cs সমান আমরা এইভাবে লিখতে পারি। এখন এইটাকে যদি আমরা নেস্টেড করি, নেস্টেড মানে হচ্ছে যে এইখানে প্রথম টার্মটা দেখো 1/s rs মাইনাস 9cs। সো সবগুলা থেকে আমরা প্রথমে 1/s কমন নিলাম, তাহলে 1/s rs মাইনাস 9cs এই টার্মটা পাচ্ছি। তারপর হচ্ছে এই জায়গা থেকে 1/s আমরা অলরেডি কমন নিয়ে নিছি, এখন যদি আরো 1/s যেটা আছে এটা কমন নেই তাহলে এই 1/s আর এই 1/s দুইটা মাল্টিপ্লাই করে আসতেছে 1/s স্কয়ার, আর এই জায়গার মধ্যে আসতেছে কি 7rs মাইনাস 26s। এখন এইটাকে আমরা আরেকটা ব্র্যাকেট দিছি, এটার মধ্যে আবার আরেকটা এখানে 1/s স্কয়ার পাচ্ছি, সো এখানে আরেকটা 1/s লাগবে। সো 1/s কিউব এই তিনটা টার্ম, আর এটার মধ্যে আছে 2rs মাইনাস 24cs। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, যে এই ইকুয়েশনটা 1/s rs মাইনাস 9cs প্লাস 1/s 7rs মাইনাস 26cs প্লাস 1/s 2rs মাইনাস 24cs।
এখন এইটাকে আমরা কিভাবে সিগন্যাল ফ্লো গ্রাফে দেখাবো? এটা যদি আমরা সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করতে চাই, তাহলে দেখো যে একটা মাত্র ইন্টিগ্রেশন লাগতেছে rs মাইনাস 9cs এর। একটা মাত্র ইন্টিগ্রেশন হচ্ছে এই টার্মে rs মাইনাস 9cs। সো আমরা x1 কে যদি স্টেট ভেরিয়েবল বলি, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। সো এখানে জাস্ট একটা মাত্র ইন্টিগ্রেশন, এটাতে যেটা লাগতেছে সেটা হবে কি আমাদের rs মাইনাস 9cs। তো এটা যদি x1s হয়, এটার একটা ইন্টিগ্রেশন আগে এই পয়েন্টটাতে x1 ডট, এটাতে আমরা কি পাবো? rs, যে এইটা rs মাইনাস 9cs। দেখো এই টার্মটা হচ্ছে আমাদের cs, যেহেতু এখানে 1 আছে, তাহলে পাচ্ছি rs মাইনাস 9cs। তারপর কি করব? এইটার সাথে এই 1/s যেটা, যে এই টার্মটার সাথে আমরা আরেকটা টার্ম মাল্টিপ্লাই করব। সো এইটার সাথে আমরা আরেকটা 1/s মাল্টিপ্লাই করার পরে যে পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা সমান কি হবে? 7rs মাইনাস 26cs। সো 7rs আর মাইনাস 26cs। তো এটার সাথে যদি আরেকটা 1/s মাল্টিপ্লাই করে এই পয়েন্টে আসি, তাহলে কি পাবো? 2rs মাইনাস 24cs। সো 2rs মাইনাস 24cs। সো এই হচ্ছে আমাদের ফাইনাল রিপ্রেজেন্টেশন। তাহলে cs সমান হচ্ছে 1/s rs মাইনাস 9cs প্লাস 1/s 7rs, মানে এই টোটাল ইকুয়েশনটাকে আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করলাম। সো এই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে অবজারভার ক্যানোনিক্যাল ফর্ম রিপ্রেজেন্টেশন। তো এখন যদি এইটাকে ম্যাট্রিক্স ফর্মে দেখাইতে চাই, তাহলে কি করব? জাস্ট এই সিগন্যাল ফ্লো গ্রাফ থেকে আমরা স্টেট ভেরিয়েবলের ইকুয়েশনগুলো লিখব। তাহলে x1 ডট, এই পয়েন্টটা হচ্ছে x1 ডট, x1 ডট সমান আমরা লিখতে পারি কি মাইনাস 9x1 প্লাস এই যে x2 প্লাস x2 প্লাস r। তাহলে এই ইকুয়েশনটা পাচ্ছি মাইনাস 9x1 প্লাস x2 প্লাস r। তাহলে x2 ডট, এটা যদি x2 হয়, এটা হবে x2 ডট, x2 ডট সমান পাবো কি মাইনাস 26x1 প্লাস x3 প্লাস 7r। সো মাইনাস 26x1 প্লাস x3 প্লাস 7r। সিমিলারলি x3 ডট সমান পাবো মাইনাস 24x1 প্লাস 2r। আর আউটপুটটা হচ্ছে ডিরেক্টলি এটা আসতেছে, শুধুমাত্র x1 টা হচ্ছে আউটপুট। তাহলে এটা যদি এখন ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করি, x ডট মানে প্রথম এলিমেন্ট হবে x1, x1 সমান আসবে মাইনাস 9 আর x2 তে আসবে 1। সো মাইনাস 9 1 x3 9 0 1 আর x2 তে আসবে কি মাইনাস 26, x2 9 0, x3 তে আসবে 1 আর r এর সাথে আসবে 7। x3 তে আসবে মাইনাস 24, বাকি দুইটা 0, মাইনাস 24 0 আর এটা আছে 2। আউটপুটে শুধুমাত্র x1 আসবে। সো এইটা হচ্ছে অবজারভার ক্যানোনিক্যাল ফর্মের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। সো এইভাবে আমরা 5টা অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন শিখলাম। তো পরীক্ষার মধ্যে যে কোনো একটা ট্রান্সফার ফাংশন দিয়ে এরকম 5টার মধ্যে যে কোনো রিপ্রেজেন্টেশনের জন্য বলতে পারে, যে এটা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে বলতে পারে, বা এটার সিগন্যাল ফ্লো গ্রাফে রিপ্রেজেন্ট করতে বলতে পারে। তো আমাদের 5টা ফর্মই শিখা লাগবে। এখন যদি আমরা একটু ফাইনালি ব্রিফ করি, তাহলে আমরা 5টা শিখলাম রিপ্রেজেন্টেশন। তো প্রথমটা হচ্ছে ফেজ ভেরিয়েবল। ফেজ ভেরিয়েবল মডেল হচ্ছে কি, আমরা চ্যাপ্টার 3 তে যেটা শিখছি, যে আমরা এটা ডিরেক্টলি ইকুয়েশন লিখতে পারি। তারপর হচ্ছে এটার সিগন্যাল ফ্লো গ্রাফ ড্র করা আমরা শিখছি। তারপর হচ্ছে প্যারালাল রিপ্রেজেন্টেশন। প্যারালাল রিপ্রেজেন্টেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ট্রান্সফার ফাংশনটা থাকবে, ট্রান্সফার ফাংশনকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে দিব। তারপর প্রত্যেকটা ব্লকের জন্য একটা করে টার্ম আসবে, আর পরে জাস্ট এই সবগুলা এডিশন হবে। তারপর হচ্ছে ক্যাসকেড ফর্ম। ক্যাসকেড ফর্মে আমরা কি করব? এই ব্লকগুলাকে আলাদা আলাদা ভাবে ক্যাসকেড করে নিব। যে ট্রান্সফার ফাংশনটা থাকবে ওইটাকে আমরা ক্যাসকেড ফর্মে ক্যাসকেডেড ব্লকে রিপ্রেজেন্ট করব। তারপর ওইটার যে সিগন্যাল ফ্লো গ্রাফটা আঁকবো, ম্যাট্রিক্স বের করতে পারবো। আর কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্মে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রান্সফার ফাংশন থাকবে ওইটার জন্য প্রথমে আমরা ফেজ ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনটা লিখবো, পরে ওইটাতে জাস্ট অর্ডার গুলাকে, স্টেট ভেরিয়েবলের অর্ডার গুলাকে যদি আমরা রিভার্স করে দেই, তাহলেই কন্ট্রোলার ক্যানোনিক্যাল ফর্মটা পেয়ে যাব। আর অবজারভার ক্যানোনিক্যালে কি করব? ট্রান্সফার ফাংশনকে হাইয়েস্ট অর্ডার দিয়ে, পলিনোমিয়ালের হাইয়েস্ট অর্ডার দিয়ে ডিভাইড করে তারপরে
গ্রাফটা ড্র করব, ম্যাট্রিক্সটা বের করব। তো এই 5টা রিপ্রেজেন্টেশন আমরা শিখলাম। এখন এগুলা থেকে যদি কারো কোনো কোয়েশ্চন থাকে জিজ্ঞেস করতে পারেন। তার মানে বুঝতে পারছো সবকিছু, না কিছুই বুঝো নাই কোনটা? কি আমার কথা শোনা যায় না? স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আমরা তাইলে এখন নতুন আর একটা চ্যাপ্টার শুরু করি। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন আমরা স্টেবিলিটি নিয়ে পড়ব। যে কোনো একটা কন্ট্রোল সিস্টেমের আমরা বলছিলাম ডিজাইন করার ক্ষেত্রে আমরা যখন একটা সিস্টেম ডিজাইন করব তখন কয়েকটা ফ্যাক্টর আমাদের খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে কি তার স্টেডি স্টেট রেসপন্স, আরেকটা হচ্ছে তার ট্রানজিয়েন্ট রেসপন্স, আরেকটা হচ্ছে তার স্টেবিলিটি, যে আমি যে সিস্টেমটা ডিজাইন করলাম ওই সিস্টেমটা স্টেবল কিনা। সো এখন স্টেবিলিটির জন্য আমরা যে কোনো রেসপন্সকে আমরা ফোর্স রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স, প্রথম চ্যাপ্টারে বা সেকেন্ড চ্যাপ্টারে আমরা হয়তো এটা পড়ছিলাম মনে হয়, যে ফোর্স রেসপন্স আর ন্যাচারাল রেসপন্স এই দুইটা রেসপন্সের সামেশনই হচ্ছে আমাদের টোটাল রেসপন্স। সো স্টেবিলিটি ডিপেন্ড করে ন্যাচারাল রেসপন্সের উপরে। তো একটা সিস্টেম কখন স্টেবল হবে এটা আমরা তার ন্যাচারাল রেসপন্স থেকে বলতে পারবো। যেমন একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম ইজ স্টেবল ইফ the natural response approaches zero as time approaches infinity। যে টাইম বাড়ার সাথে সাথে যদি তার ন্যাচারাল রেসপন্সটা জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো এই সিস্টেমটা হচ্ছে স্টেবল। ন্যাচারাল রেসপন্স জিরো হয়ে যাচ্ছে মানে কি, আমাদের যে এক্সপোনেনশিয়াল পার্টটা ছিল বা এক্সপোনেনশিয়াল বলতেছি, যে এক্সপোনেনশিয়াল ডিকে করে একটা টাইমের পরে যে সেটেল হয়। সো ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে ওই যে আমাদের এক্সপোনেনশিয়ালের অসিলেশন পার্টগুলা। সো অসিলেশনটা যখন ডিকে করে সেটেল হবে ওইটাকে আমরা বলতেছি ন্যাচারাল রেসপন্সটা তখন জিরো হয়ে গেছে সেটেল হওয়ার পরে, তখন হচ্ছে এই সিস্টেমটাকে আমরা বলতেছি স্টেবল সিস্টেম। কিন্তু যদি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমে ন্যাচারাল রেসপন্স গ্রোজ উইদাউট বাউন্ড, ন্যাচারাল রেসপন্সটা জিরো হওয়ার পরিবর্তে এটা আস্তে আস্তে যদি বাড়তে থাকে, যে তার ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড যদি আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন আমরা বলবো ওই সিস্টেমটা হচ্ছে একটা আনস্টেবল সিস্টেম। আর মার্জিনাল স্টেবল সিস্টেম কোনটা? যেই সিস্টেম হচ্ছে ন্যাচারাল রেসপন্স নেইদার ডিকেজ নর গ্রোজ, মানে এটা বাড়বেও না কমবেও না, একটা কনস্ট্যান্ট মানে ভ্যালুতে সেটা অসিলেট করতে থাকবে। তো এটাকে আমরা বলবো মার্জিনালি স্টেবল সিস্টেম। তাহলে আমরা তিনটা ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে টোটালি স্টেবল, আরেকটা হচ্ছে আনস্টেবল, আরেকটা হচ্ছে মার্জিনাল স্টেবল। তো টোটাল স্টেবল হচ্ছে যেটাতে অসিলেশনটা ডিকে করে জিরো হয়ে যাবে, সেটা হচ্ছে টোটাল স্টেবল। আর যে আনস্টেবল হচ্ছে কি, যেটাতে অসিলেশন আস্তে আস্তে মানে অসিলেশনের ম্যাগনিটিউডটা আস্তে আস্তে বাড়তে থাকবে, সেটা হচ্ছে আনস্টেবল। আর মার্জিনাল স্টেবল হচ্ছে যেটাতে হচ্ছে অসিলেশনটা ফিক্সড থাকবে, মানে ম্যাগনিটিউডটা ফিক্সড থাকবে, বাড়বেও না কমবেও না, ওইটাকে আমরা বলবো মার্জিনাল স্টেবল সিস্টেম। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, যে এই জায়গার মধ্যে আমাদের একটা ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক সিস্টেম দেয়া আছে। তো আমরা যখন স্টেবিলিটি নিয়ে কথা বলবো বা যখন একটা সিস্টেমের স্টেবিলিটি বের করব, তখন হচ্ছে আমরা যদি পোল জিরো প্লট করি, যে এইটার যদি আমরা পোল লোকেশন গুলা নেই, তাহলে আমাদের ক্লোজ লুপ ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনের পোলের লোকেশন গুলা নিতে হবে। ক্লোজ লুপ ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন কি? আবু নাসের আসো?
No, sir. বলো এটা ক্লোজড লুপ ইকুইভ্যালেন্ট সিস্টেম কি হবে? ক্লোজড লুপ ইকুইভ্যালেন্ট কি বলতে পারবা? No, sir. হ্যাঁ, হ্যালো, ক্লোজ লুপ ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, আমাদের এটা তো ফিডব্যাক সিস্টেমে আছে, আমরা যদি এই ফিডব্যাকটাকে ভেঙে এটার ইকুইভ্যালেন্ট সিস্টেম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে যেটা পাবো এটা হচ্ছে ক্লোজ লুপ ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন। যেমন আমরা চ্যাপ্টার 5 এ এগুলা পড়ছিলাম যে এটা যদি আমাদের জিএস হয় আর এই ফিডব্যাকে হচ্ছে এটা যদি এইচএস হয়, তাহলে নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের জন্য ইকুইভ্যালেন্টটা কি হবে? জিএস বাই 1 প্লাস জিএস এইচএস। সো এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন, সরি জিএস বাই 1 প্লাস জিএস, এটাকে আমরা টি বলতেছি বল। সো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন। এইভাবে আমরা যখন স্টেবিলিটি বের করতে চাইবো, তখন হচ্ছে যদি আমরা এইটার পোল জিরো প্লট করি, যে শুধুমাত্র ফরওয়ার্ড পাথে যেটা আছে, ফিডব্যাকটা যদি আমরা ইকুইভ্যালেন্ট ফর্মে না নেই, এটা ফিডব্যাকটাকে যদি আমরা না ভেঙে মানে ইকুইভ্যালেন্ট ফর্মে না নেই, তাহলে কিন্তু আমাদের এইটাতে মানে কারেক্ট হবে না। তো আমাদের কি করতে হবে? এটার ইকুইভ্যালেন্ট ফর্মে নেয়ার পরে পোল জিরোর লোকেশনগুলো দেখতে হবে। সো এখানে আমরা ইকুইভ্যালেন্ট ফর্মে জিএস বাই 1 প্লাস জিএস হবে এই জায়গায়, এটা যদি জিএস হয় যেহেতু এইচএস 1, সো এটা যদি করলে দেখা যাবে পোল তিনটার লোকেশন আসতেছে এইরকম, একটা হচ্ছে -2.672 তে, আর দুইটা হচ্ছে -0.164 আর 1.047 যেতে একটা, আর -1.047 যেতে আরেকটা। সো দুইটা কমপ্লেক্স পোল আর একটা হচ্ছে রিয়েল পোল। সো এইভাবে আমরা পোলের লোকেশন পাচ্ছি। এখন এইটার জন্য যদি আমরা তার রেসপন্স কার্ভ ড্র করি, তাহলে রেসপন্স কার্ভটা মোটামুটি এইরকম হবে। তো এখানে দেখা যাচ্ছে কি একটা মোমেন্ট পরে, সেটা হচ্ছে এই যে একটা মোমেন্ট পরে সে ডিকে করে স্টেবল হয়ে যাচ্ছে। সো এই ডিকেইং আসতেছে কোন পার্টের কারণে? বলছে এই পোলগুলার রিয়েল পার্টের কারণে। সো এটা যেহেতু নেগেটিভ আছে, সো এটা রেসপন্সটা হবে e টু দি পাওয়ার মাইনাস আলফা টি এই ফর্মে। সো এটার জন্য আমরা এই ফর্মে একটা, এই ফরম্যাটে তার অ্যামপ্লিটিউডটা পাবো। আমরা বলছিলাম চ্যাপ্টার 4 এ যে যদি কমপ্লেক্স পোল থাকে তাহলে তার ইমাজিনারি পার্টটা হচ্ছে অসিলেশন দেয় আর রিয়েল পার্টটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে দেয়। সো এখন এই জায়গায় যেহেতু আমাদের একটা রিয়েল পার্ট আছে, সো এই জায়গার মধ্যেও রিয়েল পার্টটা নেগেটিভ। সো ই টু দি পাওয়ার আলফা টি মাইনাস আলফা টি, এটা হবে কি আস্তে আস্তে ডিকে করবে, ডিকে করে করে একটা মোমেন্টে একটা টাইম বাড়ার সাথে সাথে যে টি যত বাড়তে থাকবে এই ভ্যালুটা তত মানে ডিকেইং হবে। সো এটা একটা মোমেন্ট আইসা স্টেবল হয়ে যাবে। সো এই জন্য এই সিস্টেমটা হচ্ছে একটা স্টেবল সিস্টেম। তো স্টেবল সিস্টেমের জন্য, সো স্টেবল সিস্টেমস হ্যাভ closed loop transfer functions with poles only in the left half plane। তার মানে যদি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন মানে এইটার ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনের পোল সবগুলা যদি লেফট হাফ প্লেনে থাকে, যে এটা হচ্ছে এস প্লেনের লেফট হাফে থাকে, তাহলে ওই সিস্টেমটাকে আমরা স্টেবল সিস্টেম বলতে পারবো। সো এটা হচ্ছে স্টেবিলিটির ক্রাইটেরিয়া। এখন যদি আমরা এইটাতে একটু চেঞ্জ নিয়ে আসি, যেমন আগে ছিল 3, এখানে আমরা 7 দিয়ে দিলাম, তাহলে এখন এইটার ইকুইভ্যালেন্ট ফর্ম নিলে দেখা যাবে যে দুইটা পোল রাইট হাফে চলে গেছে। সো রাইট হাফে যদি দুইটা পোল চলে যায়, তাহলে এখন এইটার যে রিপ্রেজেন্টেশনটা, এইটার যে এক্সপোনেনশিয়াল টার্মটা, এটা এখন কি ফর্মে থাকবে? ই টু দি পাওয়ার আলফা টি ফর্মে থাকবে। সো টি বাড়ার সাথে সাথে এটার ম্যাগনিটিউডটা কিন্তু বাড়তে থাকবে। এই জন্য অসিলেশনের ম্যাগনিটিউডটা কিন্তু এক্সপোনেনশিয়ালি এইভাবে বাড়তে থাকবে। দ্যাট মিন্স এই সিস্টেমটা কখনো স্টেবল হবে না। এই জন্য রাইট হাফ প্লেনে পোল থাকলে সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়, এই যে এই জায়গায় এক্সপোনেনশিয়াল পজিটিভ টার্ম চলে আসার কারণে। সো এটা হচ্ছে একটা আনস্টেবল সিস্টেম। তাহলে আনস্টেবল সিস্টেমের জন্য আমরা বলতে পারি কি, আনস্টেবল সিস্টেমস হ্যাভ closed loop transfer functions with at least one pole in the right half plane। মানে কমপক্ষে একটা পোল তার রাইট হাফ প্লেনে থাকবে, অথবা মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন 1 অন দ্য ইমাজিনারি অ্যাক্সিস। সো এটার দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে
যদি রাইট হাফ প্লেনে যে কোনো একটা পোল চলে আসে তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে, অথবা ইমাজিনারি অ্যাক্সিসের উপরে, যেমন ইমাজিনারি অ্যাক্সিসে যদি পোল থাকে এই জায়গায়, যেমন কমপ্লেক্স পোল যদি হয় এই জায়গায়, তাহলে আমরা এইভাবে দুইটা পোল পাবো। তো তখন ওই সিস্টেমটা হবে মার্জিনাল স্টেবল, শুধুমাত্র ইমাজিনারি অ্যাক্সিসে পোল থাকলে মার্জিনাল স্টেবল হয়। এখন একই লোকেশনে ইমাজিনারি অ্যাক্সিসে যদি একই লোকেশনে দুইটা পোল চলে আসে, যেমন এই জায়গায় আমরা যদি আরো দুইটা পোল সেম লোকেশনে পাই এই জায়গায়, তখন আর ওইটা মার্জিনাল স্টেবল থাকবে না, তখন ওইটা আনস্টেবল হয়ে যাবে। সো এই জায়গায় এটাই বলতেছে যে মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন 1 অন ইমাজিনারি অ্যাক্সিস, যে ইমাজিনারি অ্যাক্সিসে একই পজিশনে যদি একটার চেয়ে বেশি পোল থাকে তখন ওইটা হয়ে যাবে আনস্টেবল। আর শুধুমাত্র একটা পোল থাকলে বা শুধুমাত্র দুইটা পোল যদি ডিফারেন্ট লোকেশনে থাকে তখন ওইটা হবে মার্জিনাল স্টেবল। তাহলে আমরা তিনটা কেস পাইলাম। একটা হচ্ছে পোলগুলা যদি লেফট হাফ প্লেনে থাকে তাহলে টোটালি স্টেবল, যদি রাইট হাফ প্লেনে কোনো একটা পোল চলে আসে, অথবা ইমাজিনারি অ্যাক্সিসে যদি আমরা মাল্টিপল পোল পাই একই লোকেশনে তাহলে ওইটা হবে আনস্টেবল। আর ইমাজিনারি অ্যাক্সিসে যদি মাল্টিপল পোল না থাকে তাহলে ওইটা হবে মার্জিনালি স্টেবল। সো এইভাবে আমরা একটা সিস্টেমের স্টেবিলিটি বের করতে পারতেছি। তো স্টেবিলিটি বের করার জন্য তাহলে আমরা দেখতেছি কি করা লাগতেছে আমাদের, যে এই সিস্টেমের ইকুইভ্যালেন্ট ফর্মটাকে নিয়ে ওইটার পোল জিরোর লোকেশনগুলা বের করা লাগতেছে। হ্যাঁ বলো আবু নাসের। স্যার, যদি হ্যাঁ বলো। দুইটা পোল ইমাজিনারি অ্যাক্সিসের উপর থাকে আর একটা যদি লেফট সাইডে থাকে তাহলে কি স্টেবল হবে? দুইটা পোল ইমাজিনারি অ্যাক্সিসে, একটা হচ্ছে লেফট হাফে, সেক্ষেত্রে কি স্টেবল হবে স্যার? সেই ক্ষেত্রে স্টেবল হবে না। কারণ হচ্ছে এই পোলটা এইটার যে ম্যাগনিটিউড এইটা তো ডিকে করবে না, কিন্তু টোটাল রেসপন্সটা তো ডিকে করবে, তাই তো? স্টেবল হওয়ার কথা না, আমার মনে হচ্ছে স্টেবল হবে, এটা কনফার্ম হইতে হবে। আমি টোটালি কনফার্ম না, কিন্তু আমার মনে হচ্ছে স্টেবল হবে। কারণ হচ্ছে টোটাল রেসপন্সের ক্ষেত্রে আমাদের এই টার্মের জন্য তো ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল একটা টার্ম আসবে, তাই না? আর প্লাস হচ্ছে এইটার জন্য অসিলেশনটা থাকবে। তার মানে হচ্ছে আমাদের একটা অসিলেশন সব সময় থাকতেছে, আর এইটার সাথে যখন আমরা এই টার্মটা অ্যাড করব ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, তাহলে এইটার ম্যাগনিটিউডটা টোটাল রেসপন্সে এই টার্ম প্লাস একটা এক্সপোনেনশিয়াল ডিকে টার্ম আসবে। তাহলে দুইটার সামেশনে এটা টোটাল রেসপন্সটা আস্তে আস্তে ডিকে করতে থাকবে, তাই না? যেভাবে ডিকে করতে থাকবে সো একসময় স্টেবল হবে। সো লেফট হাফে যদি পোল একটা থাকে তাহলে স্টেবল হবে, কিন্তু যদি লেফট হাফে পোল না থাকে শুধুমাত্র ইমাজিনারি অ্যাক্সিসে থাকে তখন মার্জিনাল স্টেবল হবে। বুঝতে পারছো? কে কোয়েশ্চেন করছিল, বুঝতে পারছো? স্যার, ওকে, তাহলে স্টেবিলিটি ক্রাইটেরিয়া আমরা বলতেছি কি, মার্জিনাল স্টেবল বললাম যে আচ্ছা এটা ট্রান্সফার ফাংশন উইথ এই যে বলা আছে উইথ অনলি ইমাজিনারি অ্যাক্সিস পোল, শুধুমাত্র যদি ইমাজিনারি অ্যাক্সিসে পোল থাকে তাহলে ওইটা মার্জিনাল স্টেবল হবে। তো বাউন্ডেড ইনপুট, ও না এটা মার্জিনাল স্টেবল হবে। তুমি যেটা কোয়েশ্চেন করছো যে যদি ইমাজিনারি অ্যাক্সিস পোলস অফ মাল্টিপ্লিসিটি 1 এন্ড পোলস ইন দা লেফট হাফ প্লেন, এটার সাথে যদি লেফট হাফ প্লেনও পোল থাকে তাহলেও কিন্তু এটা মার্জিনালি স্টেবল হবে। সো ইমাজিনারি অ্যাক্সিসে পোল চলে আসলেই ওইটা মার্জিনালি স্টেবল হবে। সো এটা মিন করতেছে হচ্ছে তোমার দুইটার রেসপন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে এইটার রেসপন্সটা এইটার রেসপন্সের সাথে ওভারল্যাপ করবে না কি। সো এটা হচ্ছে সব সময় অসিলেশন থাকবে, এই যার কারণে এটা মার্জিনালি স্টেবল হবে। দ্যাট মিন্স হচ্ছে কি ইমাজিনারি অ্যাক্সিসে পোল চলে আসলে এটা মার্জিনালি স্টেবল হবে। তাহলে BIBO স্টেবিলিটি, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্টেবিলিটি, এটা হচ্ছে কি যে a system is stable if every bounded input yields a bounded output, যে যদি আমরা বাউন্ডেড ইনপুট মানে হচ্ছে যদি আমরা একটা স্টেবল ইনপুট দেই, তো স্টেবল ইনপুটের জন্য প্রত্যেকটা স্টেবল ইনপুটের জন্য যদি আমাদের সিস্টেমটা স্টেবল আউটপুট দেয়
তাহলে ওই সিস্টেমটাকে আমরা বলবো স্টেবল সিস্টেম। কিন্তু যদি কোনো একটা ইনপুটের জন্য তার আউটপুটটা স্টেবল না হয়, তখন আর ওই সিস্টেমটাকে আমরা স্টেবল বলতে পারবো না, ওই সিস্টেমটা তখন আনস্টেবল হয়ে যাবে। তো এটাকে বলা হয় বিআইবিও স্টেবিলিটি, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্টেবিলিটি ক্রাইটেরিয়া, যে প্রত্যেকটা স্টেবল ইনপুটের জন্য আউটপুটটা স্টেবল হইতে হবে। শুধু মানে যে কোনো একটা ইনপুটের জন্য যদি সেটা আনস্টেবল হয়ে যায়, তাহলে আমরা টোটাল সিস্টেমটাকে আনস্টেবল সিস্টেম বলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা স্টেবিলিটির 3টা কেস দেখলাম। নেক্সট ক্লাসে আমরা বাদ বাকিটুকু কন্টিনিউ করব।